প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি শেখ আব্দুল আহমদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিবুদ্দিন স্যার সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের পদার্থের গঠন নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় হলো পদার্থের পদার্থের গঠন। তার আগে আমাদের জানতে হবে পদার্থ কি। পদার্থ হলো এমন একটি পদার্থ হলো যার ওজন আছে, আয়তন আছে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে এবং যাকে ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় তাকেই পদার্থ বলে। তাহলে পদার্থ বিভিন্ন প্রকার আছে, কোনটা কঠিন, কোনটা তরল, কোনটা বায়ু। আচ্ছা, পদার্থের এই ভিন্নতার কারণ হলো তাদের গঠন। কারণ এক এক পদার্থের গঠন এক এক রকম, ফলে তাদের ধর্ম ভিন্ন ভিন্ন। এই ভিন্নতার ধর্মের কারণেই এরা ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হয়। যেমন একটা পদার্থ ধরি, লোহা। লোহা একটি পদার্থ। এই লোহাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র লোহা পাই, ক্ষুদ্র ক্ষুদ্র লোহার কণা পাই। একে আরো ভাঙলে বা বিশ্লেষণ করলে আরো অদৃশ্য কণা পাওয়া যায়। তাহলে পদার্থকে ভাঙলে পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়। এই পদার্থ আবার দুই ধরনের। পদার্থ কয় ধরনের? দুই ধরনের। এক মৌলিক পদার্থ, আর দুই হলো যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ। যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থের কণা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা মৌলিক পদার্থ বলি। আর যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে আমরা যৌগিক পদার্থ বলি। মৌলিক পদার্থ হলো লোহা। লোহার কণাকে যতই ক্ষুদ্র ক্ষুদ্র করা হোক না কেন, ওই লোহার ক্ষুদ্র কণাই পাওয়া যাবে, আরো ক্ষুদ্র পাওয়া যাবে, আরো সূক্ষ্ম কণা পাওয়া যাবে। কিন্তু পানি একটি যৌগিক পদার্থ। পানিকে ভাঙলে কি পাওয়া যাবে? পানিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে পাওয়া যায় কি দুটি মৌলিক পদার্থ, এক অক্সিজেন, দুই হাইড্রোজেন। তেমনি লবণ, যে লবণ আমরা খেয়ে থাকি, খাবার লবণ বলি। এই লবণকে ভাঙলে পাওয়া যায় সোডিয়াম ও ক্লোরিন। অর্থাৎ যৌগিক পদার্থকে ভাঙলে কমপক্ষে দুটি বা তার চেয়ে বেশি মৌলিক পদার্থ পাওয়া যায়। এরকম চিনি একটা যৌগিক পদার্থ। চিনিকে ভাঙলে পাওয়া যাবে অক্সিজেন, হাইড্রোজেন, আর কার্বন। তিনটি মৌলিক পদার্থ। তাহলে আমরা মৌলিক এবং যৌগিক পদার্থ শিখলাম। যে পদার্থে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থের ছাড়া অন্য কোনো পদার্থের কণা পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে।
আর যৌগিক পদার্থ হলো যে পদার্থকে ভাঙলে বিশ্লেষণ করলে এক বা একাধিক দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। আচ্ছা, এবার আসি মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ যেমন এক গ্লাস পানিতে 2-3 চামচ লবণ নিয়ে আমরা যদি নাড়ি হয়ে যাব লবণের শরবত। এখানে পানি একটি যৌগিক পদার্থ, লবণ একটি যৌগিক পদার্থ। পানি এবং লবণ একত্রে মিশাইলাম, এখানে একের অধিক যৌগিক পদার্থ আছে, একের অধিক যৌগিক পদার্থ আছে। এই পানি লবণের শরবত এর একটা মিশ্র পদার্থ। তেমনি বায়ু একটি মিশ্র পদার্থ। বায়ু একটি মিশ্র পদার্থ, কারণ বায়ুতে কি আছে? বায়ুতে আছে 1 অক্সিজেন, 2 আছে হাইড্রোজেন, 3 আছে কার্বন, 4 আছে জলীয় বাষ্প, 5 আছে ধূলিকণা। তাহলে আমাদের বায়ুর মধ্যে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন এগুলো হলো মৌলিক পদার্থ। জলীয় বাষ্প যৌগিক পদার্থ, ধূলিকণা এটাও যৌগিক পদার্থ। তাহলে বায়ুর মধ্যে মৌলিক পদার্থ আছে, যৌগিক পদার্থ আছে। এরকম মৌলিক ও যৌগিক পদার্থের সমন্বয়ে যে পদার্থ সৃষ্টি হয় তাকে আমরা বলবো মিশ্র পদার্থ। তাকে আমরা মিশ্র পদার্থ, কারণ এখানে মৌলিক পদার্থ থাকে, যৌগিক পদার্থ। আবার শুধুমাত্র যৌগিক পদার্থ, দুই বা ততোধিক যৌগিক পদার্থ নিয়েও মিশ্র পদার্থ তৈরি হতে পারে। ঠিক তেমনি প্রশ্ন আসতে পারে, বায়ু একটি মিশ্র পদার্থ, বর্ণনা করো বা বিশ্লেষণ করো। এরপরে টপিক ছিল আমাদের পদার্থের ক্ষুদ্রতম কণা। কারণ প্রতিটি পদার্থেই অতি সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর আরো ক্ষুদ্রতর কণা পাওয়া যায়। এমনও কণা পাওয়া যায় যেগুলো অদৃশ্য, অর্থাৎ রাখানি চোখে এগুলোকে দেখা যায় না। ওই সকল ক্ষুদ্র কণা দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রেরও প্রয়োজন হয়। এই পদার্থের ক্ষুদ্রতম কণার সম্বন্ধে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ দিয়েছে। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, গ্রিক দেশের দার্শনিক ফিলোসফি যাকে বলে এটা ডেমোক্রিটাস, খ্রিস্টপূর্ব 400 অব্দে অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের প্রায় 400 বছর আগে পদার্থের ক্ষুদ্রতম কণার সম্বন্ধে একটা মতবাদ তিনি দিয়েছিলেন। তার মতে সকল পদার্থে ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা, অবিভাজ্য বলছে যাকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে এই গঠিত। তার মতে এটা ডেমোক্রিটাস। কোন দেশের দার্শনিক? গ্রিক দেশের দার্শনিক। তিনি এই ক্ষুদ্র কণার নাম দেন হলো পরমাণু। কি নাম দেন উনি? পরমাণু।
পরমাণু শব্দের অর্থ অতি ক্ষুদ্র, যাকে আর ক্ষুদ্র করা যায় না। আচ্ছা, এইটাকে ইংরেজি বলে অ্যাটম, পরমাণু। অ্যাটম অ্যাটমস, যাকে আর ক্ষুদ্র করা যায় না। অ্যাটম শব্দের অর্থ অবিভাজ্য, অর্থাৎ ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না। ঠিক তার সমসাময়িক সেই সময়ের কাছাকাছি সময়ে আরো দুজন দার্শনিক ছিলেন, একজন প্লেটো, একজন এরিস্টটল। তারা তার এই মতবাদের সাথে দ্বিমত পোষণ করে। এরিস্টটলের মত হলো পদার্থ অবিচ্ছেদ্য, পদার্থ অবিচ্ছেদ্য এবং ভাঙ্গনের কোনো সীমা নেই, ভাঙ্গনের তার কোনো সীমা নেই। অর্থাৎ যতই ভাঙ্গা হোক না কেন, পদার্থের কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, ছোট থেকে ছোট হতে থাকবে। এটা কার মত? দার্শনিক এরিস্টটলের মত। অবশেষে 1803 সালে জন ডাল্টন পদার্থের এই ক্ষুদ্রতম কণা সম্বন্ধে একটি মতবাদ দিয়েছিলেন। তার নাম অনুসারে সেটাকে বলে ডাল্টনের পরমাণুবাদ। ডাল্টনের পরমাণুবাদ। ডাল্টনের পরমাণুবাদ। এই পরমাণুর ক্ষুদ্র কণার সম্বন্ধে তার 5টি পয়েন্টে তিনি তার এই মতবাদ ব্যক্ত করেন। কটি পয়েন্টে? 5টি পয়েন্টে। প্রথম পয়েন্ট ছিল মৌলিক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। সকল মৌলিক পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। সকল মৌলিক পদার্থ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। একই মৌলিক পদার্থের সকল পরমাণুর কণা একই রকম। এটা 2 নম্বর পয়েন্ট। একই মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম, অর্থাৎ একই মৌলিক পদার্থের সকল পরমাণুর আকার, ভর ও রাসায়নিক ধর্ম একই রকম।
আকার, ভর ও ধর্ম একই রকম। একই মৌলিক পদার্থের সকল পরমাণুর আকার, ভর ও ধর্ম একই রকম। এটা হলো ওনার মতবাদের 2 নম্বর পয়েন্ট। 3 হলো একই মৌলের পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু সমূহ হতে ভিন্ন। একই মৌলের পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু সমূহ হতে সম্পূর্ণ ভিন্ন। একই মৌলের পরমাণু সমূহ অপর মৌলের পরমাণু সমূহ হতে ভিন্ন, অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু সমূহের আকার, ভর ও ধর্ম ভিন্ন। ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু সমূহের আকার, ভর ও ধর্ম, আকার, ভর ও ধর্ম ভিন্ন ভিন্ন। এটা হলো ডালন পরমাণুদের 3 নম্বর পয়েন্ট। 4 যৌগিক পদার্থে একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। যৌগিক পদার্থ সমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। যৌগিক পদার্থ সমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। বিভিন্ন মৌলের পরমাণু সমূহের মধ্যে একটা সরল অনুপাত, বিভিন্ন মৌলের পরমাণু সমূহ একটি সরল অনুপাতে যুক্ত হয়। বিভিন্ন মৌলের পরমাণু সমূহ একটি সরল অনুপাতে যুক্ত হয়। যেমন মনে করো পানি, সংকেত হলো H2O, পানি। পানির মধ্যে 2 ভাগ হাইড্রোজেন, 1 ভাগ অক্সিজেন। 2 ভাগ হাইড্রোজেন, 1 ভাগ অক্সিজেন মিলিয়ে হলো পানি। যে কোনো জায়গার পানি হোক, সকল পানির ক্ষেত্রে এই সূত্র, পানির মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, এই তাদের অনুপাত হলো 2:1। 2:1
অর্থাৎ 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন যুক্ত হবে। যদি 1:2 হয় কিংবা 2:2 হয় কিংবা 1:1 হয় তাহলে পানি উৎপাদন হবে। হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি উৎপন্ন হবে, তাদের অনুপাত হবে 2 ভাগ হাইড্রোজেন 1 অক্সিজেন। পানিকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা কি পাবো? হাইড্রোজেন পাবো আর অক্সিজেন পাবো। আমরা যতটুকু অক্সিজেন পাবো ঠিক তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন পাবো। তার মানে পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হলো 2:1, 2 ভাগ আর 1। আচ্ছা, এরপর আমাদের হলো 5 নম্বর সর্বশেষ পয়েন্টটা, একটি রাসায়নিক বিক্রিয়া, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সমূহ সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না। একটা রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণুর সৃষ্টিও নেই, কোনো পরমাণুর ধ্বংস নেই, শুধু একে অপরের সাথে যুক্ত হয় বা একের থেকে অপরে বিচ্ছিন্ন হয়। অর্থাৎ কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু সৃষ্টি হয় না, কোনো পরমাণু ধ্বংস হয় না। অর্থাৎ এক পরমাণু থেকে আরেক পরমাণু দূরে সরে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, কিংবা এক পরমাণুর সাথে আরেক পরমাণু মিলিত হয়ে একে গঠন হয়। এটা বলে একটা কোনো পরমাণুর সৃষ্টিও নেই, কোনো পরমাণুর ধ্বংস নেই রাসায়নিক বিক্রিয়ার সময়। তাই আমরা এই পর্যন্ত পরমাণুর গঠন, পরমাণুর প্রকার বেশ জানলাম, পরমাণু গঠন সম্বন্ধে বিভিন্ন মতবাদ বিভিন্ন বিজ্ঞানীদের জানতে পারলাম। সর্বশেষ বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে পরমাণুর গঠন সম্বন্ধে তার মতবাদ দিয়েছিলেন 5টি পয়েন্টে। সেই 5টি পয়েন্ট আমরা আমাদের উপস্থাপন করলাম, ব্যাখ্যা করলাম, বিশ্লেষণ করলাম। আমরা আশা করব তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমাদের জন্য কিছু আগামী ক্লাসে আমি যে টপিকসগুলো আলোচনা করবো সেটা হলো অণু, পদার্থের মৌলিক পদার্থে বাংলায় পাওয়া যায় অণু, আর যৌগিক পদার্থে বাংলায় পাওয়া বা বিশ্লেষণ করলে পাওয়া যায় পরমাণু। এই অণু পরমাণু নিয়ে আলোচনা করব। অণু এবং পরমাণু সংশ্লেষের প্রতীক এবং সংকেত, এই সংকেত নিয়ে আলোচনা করব। মৌলিক পদার্থের সংকেত, যৌগিক পদার্থের সংকেত। আজকে তোমাদের এখানে শেষ। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় এখানে শেষ। আল্লাহ হাফেজ।